আমাদের সিকিম ট্রিপের অন্তিম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো, আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড তরফ থেকে আজ হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বেশ কয়েকটা দিন পাহাড়ে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আজ এবার আমাদের বাড়ি ফেরার পালা। ওল্ড সিল্ক রুট ভ্রমণ সেরে আমরা গতকাল রাতে রাবাংলাতে এসে পৌঁছেছিলাম। আমাদের এই সিকিম ট্রিপের আগের পর্বগুলি যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। গুড মর্নিং, আমরা এখন রাবাংলাতে রয়েছি। এবার হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে রাবাংলায় আশেপাশে কিছু সাইট সিইং করার আছে, তো সেগুলো করে তারপর আমরা একদম বাড়ির পথে রওনা দেব। আর চলো এবার একদম গাড়িতে বসে তোমাদের সাথে কথা হবে। আমাদের সবার এখন হোমস্টে ছেড়ে বেরোবার শেষ প্রস্তুতি চলছে। বেরোবার আগে তোমাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দেব। এই হলো আমাদের হোমস্টে, আর তোমরা স্ক্রিনে ফোন নাম্বারটাও দেখতে পেয়ে যাবে আশা করছি। এই রুমগুলোর ভাড়া পড়েছিল আমাদের 900 টাকা করে। এই হচ্ছে আমাদের হোমস্টের রুম, যেখানে আমরা কাল থেকে ছিলাম। আজকে আমরা এখন চেক আউট করে চলে যাচ্ছি, তাই একটু ঘরটা অগোছালো রয়েছে যেহেতু বেরোচ্ছি। আচ্ছা, রুমটা বলে দিই। এই রয়েছে ডাবল বেডেড রুম, এমনি বেশ সুন্দর। আর এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, টেবিল রয়েছে। রুমটা কিন্তু বেশ সুন্দর। আর রুমের জানলা থেকে বাইরে বেশ একটা সুন্দর ভিউ রয়েছে। এখানে বসেও কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে, খুব সুন্দর। এখানে একটা আলমারি রয়েছে, আর এই হলো ওয়াশরুম। এখানে একটা বেসিন, গিজার, সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে, বেশ সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা পয়েন্ট যেখানে লেখা রয়েছে আই লাভ রাবং। হোমস্টে থেকে কয়েকশো মিটার দূরত্বেই রয়েছে বুদ্ধ পার্ক। এখন আমরা সেখানেই যাচ্ছি। আমরা বুদ্ধ পার্কে এসে পৌঁছে গেছি। এখানে পার্কিং এ আমাদের গাড়ি রেখে এবার আমরা ভেতরে প্রবেশ করব। এই হলো বুদ্ধ পার্কের মেন গেট, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে এবার আমরা ভেতরে প্রবেশ করব। এখানে সময়টাও লেখা রয়েছে। প্রথমে ঢুকেই চোখে পড়ল বিশাল এক বুদ্ধ মূর্তি, আর তার সাথে খুব সুন্দর সাজানো একটি পার্ক। আমরা এখন রাবাংলা বুদ্ধ পার্কে এসে পৌঁছেছি। এখানকার প্রবেশ মূল্য 80 টাকা করে পার হেড। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেকখানি বড় জায়গা, বেশ হেঁটে ঘুরতে হবে। প্রচণ্ড হাওয়ার ইচ্ছে, ভালো লাগছে। একটু এগোতেই রয়েছে নিদ্রামগ্ন এক বৌদ্ধ মূর্তি। পার্কে ঢুকতেই রয়েছে অসাধারণ সুন্দর কিছু ফুলের সমারোহ, যা সত্যিই দেখার মতন। খুব সুন্দর, এত হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। সুন্দর, অনেক বড় স্পেস। ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এই যে আমরা স্লিপিং বুদ্ধার একদম পিছনের দিকটাতে রয়েছে, আর এই যে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর জায়গাটা। একটু হাতে সময় নিয়ে আসবে, যখন আসবে এখানে পুরোটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বৌদ্ধ মূর্তির কাছে যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি আমাদের নামতে হবে এখন। এই বুদ্ধ পার্কটি তথাগত শাল নামেও পরিচিত। এই পার্কটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে তৈরি হয়েছিল। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের কোনো ভেতরের ছবি দেখাতে পারছি না।
বিস্তৃত সুসজ্জিত পার্কের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম বৌদ্ধ মূর্তির দিকে। পাশেই রয়েছে একটি সুন্দর ফোয়ারা। বেশ অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এবার আমরা একেবারে বৌদ্ধ মূর্তির সামনে এসে পৌঁছে গেছি। এবার ভেতরে প্রবেশ করব। গৌতম বুদ্ধের এই মূর্তিটি প্রায় 130 ফুট উঁচু। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মূর্তিটি নির্মিত হয়েছিল। এই বুদ্ধ মূর্তিকে পুরো এক পাক আমরা পরিক্রমা করছি এখন। মূর্তির গায়ে রয়েছে অসম্ভব সুন্দর কিছু কারুকার্য এবং এটি বানাতে ব্যবহৃত হয়েছিল প্রায় 60 টন তামা। এর ভেতরে রয়েছে বৌদ্ধের বিভিন্ন রূপ এবং তার জীবনের সমস্ত ঘটনা দেওয়ালে অঙ্কন করা। এছাড়াও এই পার্কে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে গেলে তোমরা দেখতে পাবে কালের নিয়মে আমাদের জীবন থেকে লুপ্তপ্রায় আমাদেরই ব্যবহৃত বিভিন্ন জিনিসের সম্ভার। সব মিলিয়ে এই পার্ক কিন্তু একেবারে মন ভরিয়ে দেবে। রাবাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই বৌদ্ধ মূর্তি যেন আলাদা এক মাত্রা যোগ করেছে। এখানে অনেকটা টাইম কাটিয়ে এবার আমরা চললাম পেলিং এর পথে, যা এখান থেকে প্রায় 47 কিলোমিটারের রাস্তা। 2 ঘন্টা মতো সময় লেগে যাবে যেতে। এখন আমাদের গন্তব্য হলো পেলিং এর স্কাই ওয়াক। কিছুক্ষণ যাবার পর থেকে রাস্তা যেন ক্রমশ বেশি খারাপ হতে লাগলো। পুরোটাই প্রায় ধসপ্রবণ এরিয়া। রাস্তায় বেশিরভাগ জায়গাতেই কাজ চলছে দেখতে পেলাম। রাস্তার এখনো অব্দি যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে 2 ঘন্টারও অনেকটা বেশি সময় লেগে যাবে বলেই মনে হচ্ছে। একেবারেই অফরোডিং বলা চলে, কিছু কিছু জায়গায় আবার কাদাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সামনের এই ব্রিজটা ক্রস করে এবার প্রবেশ করলাম ওয়েস্ট সিকিমে। এই যে ওয়েলকাম টু ওয়েস্ট সিকিম বলে লেখা রয়েছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই হলো গেট ওয়েস্ট সিকিমের। গাড়ি আমরা ওখানে পার্কিং করেছি, একটু আশেপাশে ঘুরে দেখছি, একটু কিছুক্ষণের রেস্ট নেব বলে, তারপর আবার রওনা দেব। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, ভীষণ সুন্দর লাগছে। অনেকখানি খারাপ পথ পেরিয়ে আসার পর অবশেষে এই ওয়েস্ট সিকিমে প্রবেশ করার পরে রাস্তার অবস্থা এবার একটু ভালো পাচ্ছি। আমাদের সমস্ত ট্রিপের লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। পেলিং এর পথে যেতে যেতে চোখে পড়ল একটি বার্ড পার্ক। প্রায় বিকাল হয়ে এসেছে আর আমরা এবার প্রবেশ করলাম পেলিং এ। এখান থেকে স্কাইওয়াকে পৌঁছানোর শেষের কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু বেশ চড়াই রয়েছে। সামনে থেকে কোনো গাড়ি এসে গেলে তাকে পাস দিতে সত্যিই অসুবিধা হচ্ছে। যেমন সরু পথ আর তেমনই এক একটা বাঁকে অনেকখানি করে উচ্চতা আমরা অর্জন করছি। এবার আমরা এসে পৌঁছলাম স্কাইওয়াকের পার্কিং এ। এবার আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা করে। ভেতরে প্রবেশ করে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর একটা কথা বলে দিই, এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। এই স্কাইওয়াকটি
প্রায় 200 ফুট লম্বা এবং 55 ফুট উঁচু। আমরা এখন রয়েছি প্রায় 7200 ফিট উচ্চতায়। এই স্কাইওয়াক থেকে দেখা যাচ্ছে বোধিসত্ত্ব চেনরেজিগের মূর্তি। এই এত উচ্চতায় কাঁচ দ্বারা নির্মিত একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যেতে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এবার আমরা স্কাইওয়াক থেকে বেরিয়ে চলে এলাম চেনরেজিং এর স্ট্যাচুর দিকে। এই মূর্তির কাছে পৌঁছানোর জন্য রয়েছে বেশ কিছু সিঁড়ি, আর তার সাথেই সিঁড়ির পাশাপাশি রয়েছে অসংখ্য প্রেয়ার হুইল। এই মূর্তিটি প্রায় 137 ফুট উঁচু। বোধিসত্ত্ব বা চেনরেজিং এর বাম হাতে রয়েছে একটি পদ্ম ফুল এবং ডান হাতে রয়েছে একটি স্ফটিকের জপমালা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা। এরপর আমরা রওনা দেব আমাদের বাড়ির পথে। প্রায় সন্ধে হতে চলেছে। এবার আমরা পেলিংয়েই একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর সেখানে অর্ডার করলাম চাউমিন। রেস্টুরেন্ট থেকে বেরোলাম আর শুরু হয়েছে বৃষ্টি। অন্ধকার ভালোই নেমে এসেছে আর সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তায় ভিজিবিলিটি কিন্তু বেশ কম। এত বৃষ্টির মধ্যে পাহাড়ে গাড়ি চালানো কিন্তু সত্যি ভীষণ কঠিন। এখন সময় সন্ধ্যে 6:12। আমরা পেলিং থেকে বেরিয়েছি কিছুক্ষণ আগে। এখানে লাঞ্চ করলাম, করে বেরোলাম, আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ে বৃষ্টি এমনিতেই একটুখানি ভয়ের ব্যাপার। আর এখন আমরা চলেছি এবার বাড়ি ফেরার পথে। আপাতত আমাদের টার্গেট রয়েছে শিলিগুড়ি। দেখা যাক কতক্ষণে পৌঁছই। সামনে গাড়ি এসে গেছে, তাই পাশ দিতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এত বৃষ্টি সেইভাবে দেখাই যাচ্ছে না। সায়ন গাড়ি চালাচ্ছে। যত সামনে এগোচ্ছি বৃষ্টির পরিমাণ তত বেড়ে যাচ্ছে। একদমই কিছু প্রায় দেখা যাচ্ছে না। বৃষ্টির আওয়াজে হয়তো তোমরা শুনতে পাচ্ছ। একে পাহাড়ে এইরকম মুষলধারে বৃষ্টি আর সাথে খারাপ রাস্তা, সবকিছু মিলিয়ে এই ট্রিপের শেষ দিনে যেন আমাদের বড়সড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। একসাথে কিছুটা ভয় আর একরাশ রোমাঞ্চ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। এই গোটা সিকিম ট্রিপে আমরা অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি, আর তার সাথে উপরি পাওনা হিসেবে পেয়েছি তুষারপাত। আর একদম এই ট্রিপের শেষে এসে পাহাড়ে এইরকম অঝোর ধারায় বৃষ্টি যেন আলাদা একটা রোমাঞ্চ সৃষ্টি করছে। যত এগোচ্ছি বৃষ্টির পরিমাণ যেন আরো বেড়ে যাচ্ছে। রাস্তায় জায়গায় জায়গায় কিন্তু বেশ জল জমে যাচ্ছে। রাস্তা দিয়ে এই রকম ভয়ঙ্কর জলের স্রোত বয়ে চলেছে। অবশেষে অনেকক্ষণ পরে বৃষ্টি বন্ধ হয়েছে। এখন এই এক একটা জার্নি যেন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়।
ট্রিপে ঘটে যাওয়া ছোট ছোট বিপত্তিগুলো কাটিয়ে আমরা যেমন খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছি, তেমনি আমাদের জীবনও কিন্তু একই রকম। আমাদের জীবনেও নানান প্রতিকূলতার ঝড় সবসময় আসবে, আর সেটা ঠিক কাটিয়ে উঠে আমরা এক সুন্দর সকাল অবশ্যই দেখতে পাবো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড় করব না, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো এক জার্নি নিয়ে। সবাই ভালো থেকো, আর ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।